স্বাগত ৭১-এর খেলাযোগের সাথে আছি আমি কোহিনুর কণা। দল যখন ভেঙে পড়ে, চারপাশে শ্মশানের নীরবতা নামে, ঠিক তখনই বিশ্বাসের মশাল হাতে হাজির হন তিনি। ছোট্ট সেই কাঁধটায় তুলে নেন দেশকে বাঁচানোর বড় দায়িত্ব। সবার আগে অনুশীলনে আসা, সবার পরে ফেরা, সময়ের সাথে বেড়েই চলে নিজেকে নিখুঁত করার কাজটা। তবুও ব্যর্থ হলে শত শত আঘাত, সমালোচনা ধেয়ে আসে, কোনো কিছুতেই ক্লান্ত হন না। সুইপ করে পাঠিয়ে দেন সীমানার ওপারে। ক্রিকেটের প্রতি অন্ধ ভালোবাসায় এগিয়ে চলেন নিজের লক্ষ্যে। প্রায় ২১ বছরের লম্বা ক্যারিয়ারে বাংলাদেশের জার্সিতে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরিটা তার। ১৭তম টেস্ট তিনিই প্রথম খেললেন, আবার সেই ম্যাচে সেঞ্চুরিও করেছিলেন। সাদা কিংবা রঙিন নয়, তিনি নিজেকে রাঙিয়েছেন সংকল্পের পোশাকে। ৩ ফরম্যাটে তার আন্তর্জাতিক রান ছাড়িয়েছে ১৫,০০০। বয়স বেড়ে গোধূলি লগ্নে সেদিনের সেই ছোট্ট কিড এখন অভিজ্ঞতায় পরিপূর্ণ। প্রতিভা বিস্ময় জায়গায়, আর পরিশ্রম কিংবদন্তি বানায়। বাংলাদেশের ক্রিকেটে মুশফিকুর রহিমই গ্রেট, তিনি সত্যিকারের সুপারহিরো। শুভ জন্মদিন প্রিয় মিতু। দর্শক বুঝতেই পারছেন, মুশফিকুর রহিমের আজ জন্মদিন। মুশফিকুর রহিমের অবদান বাংলাদেশের ক্রিকেটে বলে আসলে কোনোভাবেই শেষ করা যাবে না। তিনি এই মুহূর্তে বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজটাও খেলছেন এবং দারুণভাবেই খেলে চলেছেন। তাকে নিয়ে আমরা শুরু করতে চাই আজকের আলোচনা। একই সাথে যে টেস্ট সিরিজটা চলছে সেটা নিয়েও কথা বলবো আমরা। আমাদের সাথে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা। পিয়াল, শুভ সকাল। যখন প্রথম টেস্টটা শুরু হবে ঠিক তার আগের দিনই আপনার সাথে আমার কথা হচ্ছিল। সেদিন আপনি সবার আগে যে নামটা নিয়েছিলেন যে মুশফিকুর রহিম, তিনি থাকলে অনেক চাপমুক্ত থাকা যায়। সেই মুশফিকুর রহিমের আজকে জন্মদিন তো আসলে একটা বিশেষ উপলক্ষ আমরা খুঁজে বের করেছি তাকে নিয়ে কথা বলার জন্য। যদি ওভারঅল আপনার দেখা, আপনি ক্রীড়া সাংবাদিকতা করছেন অনেক লম্বা সময় ধরে, এবং তার যাত্রা সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখেন? আমি যে রিপোর্টটা আপনার দেখছিলাম যে আসলে সত্যি মানে পরিশ্রমী একজনকে কিংবদন্তি বানায়, এবং মুশফিক সেই ক্রিকেটার, মানে আমরা তাকে দেখছি একদম মানে অনেক শুরু থেকেই তাকে দেখছি, মানে আমি বলতে পারি যে আমাদের গোট তিনি, মানে বাংলাদেশ ক্রিকেটের গোট, গ্রেটেস্ট অফ অল টাইম মুশফিকুর রহিম। এবং তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মেধা থাকলে শুধু হয় না, পরিশ্রমও একজন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। আপনি দেখেন সেই পর্যন্ত ৪৭৭টি বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছেন, অভিজ্ঞতা। এবং এটা আপনি এমন ব্যাপার নয় তার সময় কতজন এসেছে গিয়েছে, কিন্তু তিনি কিন্তু থেকে গিয়েছেন একদম কান্ডারি লাইট হাউসের মতন। এবং বাংলাদেশ ক্রিকেটটাকে তিনি এখনও যেভাবে মানে প্রাণ ভরে অনুভব করেন, তার নিঃশ্বাস মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট। এবং আমার মনে হয় যে আজকে তার ৩৯তম বছর তিনি পা দিয়েছেন, এবং তার জন্মদিনের কেকের ওই চেরিটা যেন হয় সেঞ্চুরি দিয়ে। এবং আমি ভীষণভাবে আশাবাদী মুশফিকুর রহিম যেহেতু নট আউট আছে 48-এ, তিনি কিন্তু সেই অ্যাচিভমেন্টটা করতে পারবেন। এবং আমি যেটা বলছিলাম যে মুশফিকুর রহিমের অনেক ক্রিকেটের সঙ্গে আমরা কথা বলেছি যে সবার কাছে আইডল, মানে কেউ যদি বলতে চায়, আপনি যদি আপনার বাচ্চাকে কোনো ক্রিকেট শেখাতে চান, কোনো যদি আইডলকে সামনে রাখতে চান, তাহলে বলবো যে মুশফিকুর রহিমকে ফলো করুন। মানে তিনি হইতেছে ক্লাসের সেই ছেলেটি, যেই ছেলেটি মানে ক্লাসের সব টিচারদের নোটগুলো তার কাছে থাকে, তার টিফিন বক্সে একদম স্বাস্থ্যসম্মত খাবার থাকবে, এবং তিনি প্রত্যেকটা তার খাতা গোছানো থাকবে, ব্যাগ গোছানো থাকবে। মানে তার কাছে হলো নিষ্ঠা, একটা রুটিন, এবং সব কিছু মিলে তিনি বিতর্ক মুক্ত। আপনি দেখেন পঞ্চপাণ্ডবের যে এরাটা ছিল, সেই এরা একমাত্র যদি আমরা বলি যে মুশফিকুর রহিমকে কিন্তু কোনো রকমের কোনো বিতর্ক কখনো ছয়নি। হ্যাঁ, তিনি একটু আবেগপ্রবণ, এবং আমার মনে হয় যে তার ক্রিকেট ক্যারিয়ারে তার কিছু ডিসিশন আসলে তিনি যেই পর্যায়ে আছেন তার চেয়েও আরও ভালো করতে পারতেন তিনি ব্যাটিংয়ে, রানে, যদি তিনি কিপিংটা, গ্লাভসটা ছেড়ে দিতেন সময় মতন। একটা সময় তিনি এই গ্লাভসকে, মানে যেটা হয় যে আমি যেটা বললাম যে তার স্কুল ব্যাগের একটা মানে বক্স ছিল, সেটা সে ছাড়তে চাচ্ছিল না। তিনি যদি আরেকটু আগে ছাড়তেন তাহলে তো আরও রান, এখন তার প্রায় ১৬,০০০ রান আমরা দেখছি, এটাই আরও বেশি হতো, আরও সেঞ্চুরি হতো। আমরা যেটা সচিন টেন্ডুলকারকে নিয়ে কথা বলি, দেখেন সচিন টেন্ডুলকার এবং মুশফিকুর রহিম, তাদের সঙ্গে যদি আমরা তুলনা দিই, একমাত্র মুশফিকুর রহিমের চেয়ে বেশি দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন সচিন টেন্ডুলকার, এবং দুজনের ভিতরে কিন্তু অনেকটা মিল আছে। তাদের আপনি ব্যক্তিগত জীবনে কোনো স্ক্যান্ডাল নেই, তারা ওরকম বিতর্কে কখনো জড়ায়নি, এবং তারা শুধু ক্রিকেটটাই বুঝে। ইভেন ক্যাপ্টেন্সিও কিন্তু তারা খুব একটা মানে অনুভব করতে পারেনি, এনজয় করতে পারেনি, কারণ অনেক ক্যাপ্টেন্সি থাকলে অনেক কিছু সামলাতে হয়, সেটা তার ভিতর ছিল না। আসলে এই মুশফিকুর রহিমকে দিয়েই কিন্তু আমি মনে করি যে আমাদের ক্রিকেট একটা ভিত হয়েছে, এবং তিনিই দেখিয়ে যাবেন পরবর্তী প্রজন্মকে যে একজন আদর্শবান ক্রিকেট হতে হলে কি কি করতে হয়। এক্স্যাক্টলি, আমরা জানি যে সফল অ্যাথলিট শুধু অ্যাথলিট নয়, যে কোনো প্রফেশনেই সফল হতে গেলে ডিসিপ্লিনড হতে হয়।
একটা লাইফস্টাইল মেনটেন করতে হয়, তিনি সেটা সবসময় করেছেন। আমরা আমাদের ক্রিকেটারদের অনেকেরই ফুড হ্যাবিট, অনেকেরই অনুশীলন করা বা নিজেকে টেক কেয়ার করার যে আমরা বলি যে খুব একটা তারা আসলে সেভাবে করেন না, এই জন্য ইনজুরিতে পড়ে যান। মুশফিকুর রহিমকে নিয়ে কিছুদিন আগেই মুমিনুল হক বলেছিলেন যে প্রায় 12-13 বছর তারা একসাথে খেলছেন, কোনোদিন দেখেননি তিনি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছেন কিংবা এমন মিষ্টি খেয়েছেন, এমন কিছু গুলো বাধা সেগুলোকে তিনি উপড়ে দিয়েছেন। তামিম ইকবাল বলেছিলেন যে কখনো এই লোকটাকে ক্লান্তই হতে দেখেন না, এরকম একটা ব্যাপার। আমরা সবাই দেখি যে সাকিব আল হাসান হতে চায়, তামিম ইকবাল হতে চায়, কারণ সবাই তো আসলে সেলিব্রিটি এবং গ্ল্যামার ব্যাপারটা চায়, কিন্তু সাস্টেইন করতে গেলে এই যে লম্বা সময় আমরা বলছিলাম সচিন টেন্ডুলকারের পরেই আছে মুশফিকুর রহিম, মানে এত লম্বা সময় ধরে একইভাবে খেলা, সেটা তো আসলে এই ডিসিপ্লিন লাইফটার জন্যই। অবশ্যই ডিসিপ্লিন লাইফের জন্য। এবং যেটা বললেন আপনি, ক্রিস্টিয়ানো রোনালদোকে যদি দেখেন, তাকেও কিন্তু মানে দেখলেন নিজের শরীরের প্রতি এত যত্ন, এবং মুশফিকুর রহিমকে প্রচুর স্যাক্রিফাইস করতে হয়। যেটা বলছিলেন আপনি যে তিনি পানীয় জাতীয় কিছু খান না, মিষ্টি পানীয় জাতীয় কিছু খান না প্রায় 12-13 বছর। শুধু তাই না, তিনি আমরা জানি যে তার ডায়েট চার্টেও কিন্তু তিনি অনেক পরিবর্তন এনেছেন। আপনি যে ঝোল বিরিয়ানি এইগুলো তিনি অ্যাভয়েড করে থাকেন ভীষণভাবে। এবং আপনি আরেকটি উদাহরণ দেখেন, তার যে টেস্ট ক্যাপটি 101 ম্যাচ তিনি খেলছেন সেই একটি ক্যাপ পরেই, ওই ক্যাপে কিন্তু আপনার রং চটে গিয়েছে, তিনি সেলাই করে ওইটা পরেছেন। মানে ওই যে নিষ্ঠাটা, ওই যে ভালোবাসাটা, ওই যে আবেগটা, এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে তার যে গভীর মানে চিন্তাভাবনা, সেটা তাকে অনন্য পর্যায়ে নিয়ে গিয়েছে। এবং আমি এখনো বলি যে এই মুশফিকুর রহিম যদি ওই গ্লাভসটা, কিপিং গ্লাভসটা আরো আগে ছেড়ে দিতেন, তাহলে তার এই রানের ট্যালিটা অনেক অনেক বেড়ে যেত। ওটার প্রতিও তার অন্য ধরনের অবসেশন আমরা দেখেছি। যখন আসলে তার গ্লাভস নিয়ে প্রশ্ন উঠেছিল যে তিনি কি এটা ছেড়ে দিতে পারেন কিনা, তখন আমরা দেখেছি অনেক টানা পড়েন গিয়েছে কোচের সাথে তার ওই ধরনের ডিসিশনে। হয়তো অনেক কিছু আমরা বলি যে এটা হলে হতে পারতো অনেক কিছু, কিন্তু তারপরেও মুশফিকুর রহিম যা দিয়েছে আমাদের দেশের ক্রিকেটকে, সেটাও আসলে এরপরে আরেকটা মুশফিকুর রহিম কবে আসবেন বা আদৌ আসবেন কিনা আপনারা তো দেখছেন এখনো, যে এরকম ডিসিপ্লিন কাউকে দেখেছেন কিনা, এরকমটা কিন্তু শোনা যায়নি যে একটানা এতটা ডিসিপ্লিন লাইফ লিড করতে। অনেকেই বলে যে তিনি একটা বোরিং লাইফ লিড করেন এত ডিসিপ্লিনের মধ্যে থেকে, কিন্তু তিনি সেটা এনজয় করছেন বলেই করে যাচ্ছেন এবং এতটা লম্বা সময় ধরে খেলে যাচ্ছেন। এই মুহূর্তে বাংলাদেশ টেস্টে যে অবস্থায় আছে দেখে মনে হচ্ছে বাংলাদেশ দলও টেস্টটাকে এনজয় করতে শুরু করেছে। আপনার কাছে কি মনে হয় যে আমরা ভেবেছিলাম যে শুরুর দিনে এমন একটা উইকেট হবে, পেসাররা খুব সুবিধা পাবে দেখে শুরুতে তাই মনে হলেও আলটিমেটলি দেখা গেছে বাংলাদেশি এখন ড্রাইভিং সিটে বসে আছে, ব্যাটাররা দারুণ করছে, ওপেনিং তারা আসলে ওপেনাররা কাজ করতে পারেননি, কিন্তু বাকি কাজটা করে যাচ্ছেন পরের ব্যাটাররা। কি মনে হচ্ছে কোন পথে এগোচ্ছে ঢাকা টেস্ট? না, আপনি যে আমরা যেটা বললাম যে সবুজ দেখেছি, আমরা সবুজের একটা মরিচিকা মনে হয় পাকিস্তান দেখেছে। আপনি খেয়াল করেন ওদের কিন্তু পেস নিয়ে যেটা আমরা কথা বলছি, শাহিন শাহ আফ্রিদি তাদের প্রিমিয়াম পেসার, তিনি বোলিং করছেন 132-এ, এবং তাদের মোহাম্মদ আব্বাস 123-এ, হাসান করছেন 130-এ, তাদের এভারেজ এই টেস্টে। তো এই পাকিস্তানের এই পেস দিয়ে তো আসলে এই উইকেটের ফায়দা তারা তুলতে পারবে না। আপনি কালকে একটা কথা আমরা বলছিলাম না, মমিনুল বলছিল তার বউ রাগ করবে, তিনি কেন সেঞ্চুরি করলেন না। আমি তো মনে করি শাহিন শাহ আফ্রিদির বউ রাগ করতে পারে। তার শ্বশুর যেখানে শাহিদ আফ্রিদি যেখানে 132-তে স্পিন বল করতো, সেখানে তার স্বামী আপনার শাহিন শাহ আফ্রিদি করছেন 132-এ পেস বল। তো আমি মনে করি যে পাকিস্তানের এই পেস ডিপার্টমেন্ট অনেক অনেক আমাদের চেয়ে আসলে ডাউনে আছে, এবং তারা এই পিচের থেকে ফায়দাটা তুলতে পারেনি। তবে আমাদের ব্যাটিংয়ের কথাও বলতে হবে যে শান্ত যেভাবে খেলছে আসলে, সেটা আসলে অবশ্যই মানে দলকে একটা অন্য চাঙ্গা দিয়েছে, এবং তিনি যেটা নিজস্ব একটা স্টাইল তৈরি করেছে। আমরা কিন্তু ইংল্যান্ডে বাজ বলের কথা বলি, ব্র্যান্ডন ম্যাককালাম, তার ডাকনাম বাজ, তাকে নিয়ে তার আক্রমণাত্মক ভঙ্গি তিনি নিয়ে আসার কারণে বাজ বল বলছে ইংল্যান্ড ক্রিকেটকে। আমি মনে করি যে শান্ত একটা নিজস্ব স্টাইল নিয়ে এসেছে তার এই দলটির ভিতরে, এবং সেটা আমরা মানে হয়তো এখন খুব বাড়াবাড়ি হয়ে যাবে, বাট শান্তর এই স্টাইলটাকে আমরা শান্ত বলে বলতে পারি, যে তিনি যেভাবে আক্রমণাত্মক খেলছেন এবং প্রত্যেকটা বল আপনি শুরু থেকে যদি দেখেন, তিনি কাভার ড্রাইভ খেলেছেন। তার সবচেয়ে আমার যেটা ভালো লাগছে স্ট্রেট ড্রাইভগুলা, তিনি কিন্তু শুরুতেই প্রথম ওই 1 ঘন্টা মানে গতকালের যে ফার্স্ট সেশনের শেষ 1 ঘন্টা তিনি যে ব্যাটিংটা করেছেন, সোজা ব্যাটে ব্যাটিং করেছেন, এবং শেষ দিকে কিন্তু তিনি 4-6 দিয়ে সেঞ্চুরি করেছেন। তো আমার মনে হয় যে শান্তর এই ব্যাটিং এবং মমিনুলের যে মানে স্থিতি, মানে তিনি যে অ্যাঙ্করিং রোলটা প্লে করছেন, তো এই জুটি আমরা আগেও বলেছি যে আমাদের মিডল অর্ডার কিন্তু অনেক অনেক বেটার পাকিস্তানের এই ইয়েছে। এবং তাদের দুজনের আরেকটা সুবিধা আছে, তারা যখন ব্যাটিং করেন টেস্টে,
তাদের কিন্তু মাথায় ওটা থাকে যে তাদের নিচে কিন্তু একজন মুশফিকুর রহিম আছে এবং তারপরে লিটন আছে। তারা কিন্তু ওইটা মাথায় রেখেই কিন্তু তারা যে ব্যাটিংটা করেন, এইটা আমার মনে হয় যে বাংলাদেশ দলকে অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছে। শান্তর কথাই বলছিলেন, কারণ প্রথম দিনটা যদি কথা বলি, শান্তময় একটা দিন ছিল। শান্ত এর আগেও সেঞ্চুরি করেছেন, কিন্তু গতকাল ম্যাচ শেষে মুমিনুল হক বলেছেন তার দেখা সবচেয়ে সুন্দর একটা সেঞ্চুরি হচ্ছে শান্তর। মানে শান্ত তিনি বলছেন এই মুহূর্তে তিনি এনজয় করছেন ক্রিকেটটাকে। ম্যাচের আগেই তিনি বলেছিলেন মানে ভালো পারফর্ম করার জন্য এনজয় করাটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেটা আমরা সবসময় দেখি। শান্তর সাথে অনেক কিছু হয়ে গেছে, যেভাবে রাতারাতি তার ক্যাপ্টেন্সি কেড়ে নেওয়া হয়েছে, সব কিছু মিলে সেই জায়গা থেকে টেস্টে যেভাবে তিনি পারফর্ম করছেন, এবং আপনি যেটা বলেন যে একদম প্রথম বল থেকে আমরা বুঝতে পারছিলাম যে শান্ত আসলে তার নিজস্ব একটা স্টাইলে। মুমিনুল হককে নিয়ে যদি বলি, তিনি লাস্ট কয়েকটা ইনিংসে একই অবস্থা তার, মানে শতকের একদম কাছে গিয়ে তিনি ফিরে এসেছেন, এবং প্রথমবার খুব সম্ভবত 90-এর পরে তিনি আউট হলেন। এই যে এত কাছ থেকে ফিরে আসা, তিনি যদিও মজার ছলে বলেছেন তার স্ত্রী রাগ করবে, কিন্তু আসলে সমর্থকরাও মোটামুটি একটু মন খারাপ করেছে যে কেন মুমিনুল এরকমটা, মানে কেন আপনার কাছে আসলে কি মনে হয় যে এই সময়টাতে গেলে কেন মুমিনুল আসলে খেই হারিয়ে ফেলেন? না, আপনি দেখেন তিনি কিন্তু একটা আনলাকি 13-এর ভিতরে পড়ে গিয়েছেন, তার সেঞ্চুরির সংখ্যা এখন 13। তো এখান থেকে বেরোতে পারছেন না, এবং লাস্ট 4টা ইনিংসে আপনি 80+ ইনিংসে 3টি, মানে এইখানে আপনি কেন পারছেন না? আপনি গতকালের ইনিংসটাই যদি আমরা দেখি, ফার্স্ট টেস্টের ফার্স্ট দিনের, সেটা হলো যে লাস্ট 30 বলে তিনি 10 রান নিয়েছেন। মানে ওই 80-র পর গিয়ে তার ভিতরে আমার মনে হয় যে একটা মেন্টাল ব্যারিয়ার চলে আসে, এবং তিনি ভীষণভাবে সেই সেঞ্চুরির কথাগুলো ভাবতে থাকেন। আমার মনে হয় যে এই জায়গাটা তার মুশফিকুর রহিম এবং শান্তকে ফলো করা উচিত, যে তারা কি করছেন। আপনি যদি শান্তকে দেখেন, তিনি কিন্তু 89 থেকে আপনার সেঞ্চুরি করেছেন খুব দ্রুত, বাউন্ডারি হাঁকিয়ে, এবং ওই চাপটা তিনি নেননি। বাট ওই চাপটি নিয়ে ফেলছেন আসলে মমিনুল। তিনি নার্ভাস হয়ে পড়ছেন, আমার মনে হচ্ছে যে তিনি একটু মনোসংযোগও হারিয়ে ফেলছেন যে ওই সময়টাতে, ওই কয়েক ঘন্টাতে। এইখানে আপনি মুশফিকুর রহিমকে যদি দেখেন, আপনি দেখেন গত 100 টেস্টে তিনি কিন্তু 99-এ অপরাজিত ছিল। একটি রান লাগতো ওই দিন শেষে, তিনি কিন্তু ওই রানটি তিনি কিন্তু স্কিপ করেছেন, এবং তিনি অপেক্ষায় ছিলেন যে পরের দিনে। তো তিনি, আমার মনে হয় যে মুশফিকুর রহিমের যে অভিজ্ঞতাটা, এবং মমিনুল অনেক অভিজ্ঞ, এবং আমার মনে হয় যে এই জায়গাটা মমিনুল একটু করতে পারে, যে ওই সময়টা আসলে তার কি করা উচিত, ওই যে 80-র পর থেকে 100 ওই যে কনভার্ট করার ব্যাপারটা। তো এটা হয়ে যাবে। আমার মনে হয় যে মমিনুল দারুণ ছন্দে আছে, এবং মমিনুলও কিন্তু মুশফিকের তার আদর্শের জায়গা, এবং মমিনুল কিন্তু মুশফিককে ফলো করে। তিনি নিজে খরচে নিজে গিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে কিন্তু হাতুরু সিং এর কাছে প্র্যাকটিস করেছেন, এবং তিনি জানেন যে এইখানে আমাদের ওই ফ্যাসিলিটিসগুলো নেই। লাল বল যারা খেলে, শুধুমাত্র টেস্ট খেলে, তাদের কিন্তু খেলাও খুব কম থাকে, এবং সেই অভিজ্ঞতা নেওয়ার জন্য বসে না থেকে কিন্তু তিনি চলে গেছেন অস্ট্রেলিয়াতে। এবং এই ব্যাপারগুলো আসলে নিজের থেকে যারা করে, তাদের কিন্তু আসলে তারা দেখবেন কোনো না কোনো সময় তারা সার্ভাইভ করবেই। এই মুমিনুলকে একটা সময় ব্র্যাডম্যানের সাথেও কম্পেয়ার করা হতো, তার যে পারফরমেন্স ছিল সেইটা দেখে। মাঝখানে তিনি ওই যে ক্যাপ্টেন্সি পারে বাংলাদেশের যে কোনো ইনফর্ম ক্রিকেটারকে একদম ধাঁধায় ফেলে দিতে পারে, সেটাই আমরা দেখেছিলাম। তারপরেও মুমিনুলকে দেখেও বেশ হ্যাপি মনে হচ্ছে। আসলে বাংলাদেশ দলের সবাই যখন পারফর্ম করে একসাথে, তখন সবাইকে দেখতে ভালো লাগে। সেটা ম্যাচ জিতেও কারুক, সেটা তো অনেক পরের ব্যাপার। বাংলাদেশ এখনও যে রানগুলো করেছে, এবং তাদের হাতে যে কটা উইকেট আছে, এবং যদি বলি পাকিস্তানের যে বোলিং, রমিজ রাজা তো বলছিলেন যে এই উইকেট থেকে কোনো ফায়দা নিতেই চাচ্ছে না পাকিস্তানি বোলাররা, পারছে না, নিতে চাচ্ছে না, বা ওই রকম মনে হচ্ছে না। যখন উইকেট হেল্প না করবে, তখন তো ব্রেন খাটিয়ে কাজ করতে হবে, সেটাও তাদেরকে দেখে মনে হচ্ছে না। কি মনে হয় প্রথম ইনিংস আসলে কত নেওয়া উচিত বাংলাদেশের, যদি সেফ থাকতে চায়? অবভিয়াসলি আমরা জিততেই চাইবো। না, আমরা টার্গেট, আমার যেটা মনে হলো কালকে প্রেস কনফারেন্সে যেটা বললেন মমিনুল, সেটা টার্গেট নিশ্চিতভাবে 500, কিন্তু আমার মনে হয় যে 450 হলেও মন্দ হয় না। ফার্স্ট ইনিংসে আপনি 450 যদি করতে পারেন, তবে আমার মনে হয় যে সেশনটা যদি আমরা ধরি, যে ফার্স্ট 2 সেশন আমাদের মানে টিকে যদি থাকি, তাহলে এই রানটা চলে আসবে। এবং সেই ব্যাটার এবং সেই কিন্তু আমাদের আছে, মুশফিকুর রহিম আছে, লিটন আছে, মিরাজ আছে, আপনার তাইজুল ব্যাটিং করতে পারেন। তো সব মিলিয়ে কিন্তু এই 2 সেশনটা যদি আমরা ব্যাটিং করতে পারি, তাহলে পাকিস্তানের চেয়ে এই টেস্টে আমরা অনেকটা এগিয়ে থাকবো। এবং এই পাকিস্তান দল যেটা বলছিলেন যে আপনি, রমিজ রাজা বলছিল, কালকে কিন্তু মহসিন নাকভিও ছিল মাঠে, এবং তার সামনে কিন্তু নাক কাটা গিয়েছে, মানে পাকিস্তানি এই ব্যাটারদের, যেভাবে নোমান আলী নো বল করেছে। তো সব মিলে আমার মনে হয় যে এই টেস্টে এখনো আমরা ড্রাইভিং সিটে, এবং আজকে প্রথম ফার্স্ট 2টা সেশন যদি আমাদের থাকে, তাহলে আমরা নিশ্চিতভাবে এই টেস্টে হাইট থাকবো। নিশ্চয়ই।
আমরা একটু ছোট্ট করে একটা অন্য আলোচনায় করতে চাই বিজয়কে নিয়ে। আপনার সাথে আমার কথা হচ্ছিল, আসলে আপনার সাথে যে কথাগুলো বলি তারপর দেখা যায় সেই কথাগুলো আসলে ঠিকই হয়, মানে আমরা ঠিক পথেই যে আছি সেটা বোঝা যায়। আপনি বলছিলেন যে বিপিএল নিয়ে যে বৈঠকটা হবে সেখানে দেখা যাবে আসলে বিজয়ের নামটা থাকছে না, এবং বিজয়ের নামটা নেই, বিজয়কে বেশ ইমোশনাল দেখাচ্ছিল। আমাদের রিপোর্টার সাইফুল রূপক তার ইন্টারভিউ করেছিলেন, সেখানে দেখাচ্ছিল এবং তিনি বলছিলেন যেখানেই যেতে তিনি সামাজিকভাবে কতটা হেয় হয়েছিলেন। এই যে এই বিষয়গুলো না জেনে না বুঝে পুরোপুরি না একজন ক্রিকেটারের ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই ব্যাপারগুলো কিভাবে দেখেন, বা মনে করেন কি না যে এখন যেহেতু তামিম ইকবালের নেতৃত্বে চলছে এখন আর এসব হবে না অন্তত? না, যেটা বললেন আপনি বিজয়ের কথা, যে এটা আসলে একজন সামাজিকভাবে কিন্তু তাকে অনেক হেয় হতে হয়েছে। তিনি যেখানে গিয়েছেন তাকে এই কথাগুলো শুনতে হয়েছে, মানুষ আর চোখে তাকিয়েছে। তো আমার কথা হচ্ছে যে কাউকে অভিযুক্ত করলেই কিন্তু তাকে আমরা ওইভাবে করে, আমাদের এই সমাজটা এমন, আমরা সামাজিকভাবে এমন হয়েছে কাউকে অভিযোগ করা মানেই সবাই ধরে নেয় যে এই ব্যাটারটাই চোর। তো যেটা হয় যে এই তদন্ত রিপোর্টে যেটা দেখা গেল যে আমাদেরকে ঘটা করে ডাকা হলো, সব কিছু করা হলো যে জানানো হবে, পরে দেখা গেল যে ওই সেশনের ওই যে বিপিএল এর ওই যে যাদের ওদের যে 9 জনের যে ব্যাপারটা, ওই সেশনের কিন্তু কোনো তদন্ত প্রতিবেদনে কিছু জানানো হলো না। এই ভদ্রলোক অ্যালেক্স মার্সেল এত লাখ লাখ টাকা দিয়ে তাকে বুলবুল ভাই নিয়ে এসেছিলেন, এই সব মানে তার যে অতি উৎসাহ এবং ইয়েতে অনেকের ক্ষতি হয়েছে, অনেকভাবে ক্ষতি হয়েছে। তা আমার মনে হয় যে এই যে যে ব্যাপারটি যে আমাদের ডাকা হলো যে বিরিয়ানি খাওয়াবে বলে, পরে আপনার পাউরুটি কলা ধরিয়ে দিল। তো এইটা করলে আসলে এটা আস্থাটা সবার প্রতি হারিয়ে যায়, যে আপনি এত ঘটা করে এভাবে একটা পরিবেশ তৈরি করছেন যে এই এই হয়ে গেছে, তদন্ত হয়ে গেছে, তদন্ত রিপোর্ট পেয়ে গেছি, এর নাম আসছে সের নাম আসছে, পরে আপনি কাউকে ইয়ে করছেন না। এইটা আপনি দেখা যাচ্ছে যে এইটা আসলে সব কিছুভাবে, আমি সেদিনও বলছিলাম যে ম্যাচের আগেই কেন এইসব নিয়ে আলোচনা হচ্ছে। তো এইগুলো ইফেক্ট পড়ে, আপনার ক্রিকেটে ইফেক্ট পড়ে। তবে আমার যেটা মনে হয় যে তামিম ইকবাল যেটা বলছেন এইটা আমি পুরোপুরি একমত, যে জোড়াতালি দিয়ে আর বিপিএল করার দরকার নেই ভাই। আপনার আগে মার্কেট সার্চ করেন, মার্কেট যাচাই করেন যে আমাদের মার্কেটটা কত টাকার, কত কোটি টাকার, যে এই বিপিএল করলে 100 কোটি টাকার আমাদের বিজনেস আছে, সেই হিসাবে আপনি ফ্রাঞ্চাইজিদের কাছে টাকা চান এবং সেই সব ফ্রাঞ্চাইজিদের আনেন যাদের নাকি আর কি কর্পোরেট একটা ভিত আছে, পাবলিকের চিনে তাদের সাথে জবাবদিহিতা করার যায়, যে আমি একটা প্রতিষ্ঠান কেমন নিলাম যে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবার যারা কাছে। আসলে নাম সর্বস্ব কাউকে নাম দেয়া হয়, তারপরে দেখা যায় বিসিবি কে দায়িত্ব নিতে হয়, এগুলো আমরা প্রত্যেক বছর দেখছি। দেখা যাক আসলে একটা ইনিশিয়েটিভ তো অন্তত কেউ একজন নিয়েছে, সেটা কোন পথে হাঁটে। বিপিএল যেমন লাস্ট বিপিএলটাই যখন হয়েছে আমরা বলছিলাম যে এই অল্প সময় তড়িঘড়ি করে বিপিএলটা না হলেই ভালো হতো, কিন্তু সেটা আসলে হয়েছিল। এখন দেখা যাক নতুন সময়, আমরা সবসময় প্রতিদিন প্রত্যাশা দিয়ে আসলে শুরু করি বা শেষ করতে চাই, ভালো কিছুরই সবকিছু আশা করছি আমরা। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দেশে ক্রিকেট নিয়ে, আমাদের সাথে এই আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল।